কান্ডারি হাসান স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আমরা যে গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, সেখানে আমাদের সেকেন্ড পার্ট আজকের এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো যে কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজিকে তুমি পড়তে গেলে তোমার প্রয়োজন পড়বে। তো সেই বেসিক কনসেপ্টগুলো কি আছে আমি প্রত্যেকটা কনসেপ্ট ডিসকাস করব। সো তোমরা খাতা পেন নিয়ে বসো এবং তোমাদের চেষ্টা করবে যে এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই তোমরা পজ করেও দেখতে পারো, আর তোমাদের যে ক্লাস নোট সেটা তুমি কমপ্লিট করে নিতে পারো। সো পরবর্তীতে দেখো তোমরা পিডিএফ নিয়ে ওগুলো কিন্তু ভালোভাবে পড়া হয় না। তো আমি বলবো যে তোমরা খাতা পেন নিয়ে বসো, তুমি ভিডিওটা পজ করো এবং সেগুলোকে নিজের নোটস বানিয়ে ফেলো। ঠিক আছে, এই নোটস বানিয়ে ফেললেই তোমার এক্সামের প্রিপারেশন কিন্তু কমপ্লিট 80% হয়ে যাবে, রাইট? সো বেসিক একদম প্রথম ডেফিনেশন থেকেই আবার শুরু করি যে আমরা গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির যে এক্সামের পয়েন্ট অফ ভিউ যদি আমাকে বলতে হয়, তাহলে আমরা এরকমভাবে বলবো যে গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য ওয়াটার দ্যাট এক্সিস্ট বেনিথ the earth's surface in the pores of soil, rock fractures and the underground layers of permeable materials such as the sand and the gravel. So এটা একটা সিম্পল ওয়ান লাইন ডেফিনেশন। এবং এটা কিভাবে ফর্মস হয় না, ইট ফর্মস when the rain water, the snow melt or other surface water infiltrate in the ground and accumulates in the aquifer. So এরকম একটা যদি গ্রাউন্ড ওয়াটার ডেফিনেশন দিয়ে তুমি শুরু করতে পারো তোমার কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ যদি আসে তাহলে, রাইট। নাও নেক্সট হচ্ছে যে সয়েল সারফেস যেটা আছে আমাদের, সেই সয়েলের কিছু আমরা লেয়ার ডিভাইড করেছি, সেই ডিফারেন্ট লেয়ারসে ডিভাইড করেছি এবং তাদের নাম দিয়েছি। তো সেই লেয়ার্সগুলো কি কি এবং কোন জোনে কি হয়, কোন টাইপ অফ ওয়াটার থাকে সেই সয়েলের জোনের মধ্যে, আমাদেরকে সেগুলো কিন্তু জানতে হবে। তো একদম নিচে যদি তুমি দেখো যে একদম নিচে আমরা একটা ইমপারমিয়েবল লেয়ার ধরেছি। ইমপারমিয়েবল লেয়ার মানে হচ্ছে এর ভেতর দিয়ে কিন্তু জল পাস করতে পারবে না, রাইট? তো এটাকে আমরা বলছি ইমপারমিয়েবল লেয়ার। এর উপরে যদি আমি দেখি যে আমরা জানি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকে। তো গ্রাউন্ড ওয়াটার টেবিল মানে যে সয়েলের ভেতরে যে ভয়েডস থাকে, সেই ভয়েডের মধ্যে পুরোটাতেই আমার এয়ার না থেকে সেখানে জল থাকবে। তো আমরা জানি ভয়েডের মধ্যে হয় এয়ার থাকে নাহলে ওয়াটার থাকে, তো সেখানে আমার কোনো ধরনের বাতাস থাকবে না। সো টোটালি সেখানে আমার ওয়াটার দিয়ে ফিল থাকবে এবং এই এরিয়াটাকে আমরা বলছি যে জোন অফ স্যাচুরেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জোন, যেটা নিয়ে আমরা পরবর্তীতে এটাকে আবার ডিভাইড করব এবং এর মধ্যে কি কি আছে আমরা ডিসকাস করব। এর উপরে দেখো আরও একটা লেয়ার আছে যেটাকে আমরা বলছি এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটাকে আমরা বলছি ক্যাপিলারি ওয়াটার। সো ক্যাপিলারি ওয়াটার অ্যাকচুয়ালি কি না, আমরা জানি যে ওয়াটার কিন্তু উপরের দিকে উঠে আসতে পারে, ওয়াটার সারফেস থেকে উপরের দিকে উঠে আসতে পারে যদি কোনো একটা মাইক্রো পোর্স পায় বা কোনো ছোট পোর্স থাকে বা ভয়েড থাকে। সো আমরা জানি যে সয়েলের মধ্যে ডিফারেন্ট পার্টিকেল সাইজ থাকে এবং তার মধ্যে ভয়েডস থাকে, আর ওই ভয়েডসের ভেতর দিয়ে জলগুলো কি হয় একটা উপরের দিকে উঠতে থাকে। এই জিনিসটাকে আমরা বলি ক্যাপিলারি অ্যাকশন। এবং এটা কেন হয় যে এটা সারফেস টেনশন এবং অ্যাডহেসিভ প্রপার্টি অফ দ্য ওয়াটার থাকার জন্য কিন্তু এই ক্যাপিলারি অ্যাকশনটা হয়। এবং এই ক্যাপিলারি অ্যাকশনের জন্য কিছুটা থিকনেস অফ সয়েল আমাদের ভেজে যায়, যেটাকে আমরা স্যাচুরেশন কন্ডিশনে থাকে বা পার্শিয়ালি স্যাচুরেশন কন্ডিশনে থাকে। তো এই জায়গাটাকে আমরা বলছি ক্যাপিলারি ওয়াটার জোন। এরপরে আরও একটা জোন আছে যেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার জোন। তো গ্র্যাভিটেশনাল ওয়াটার মানে কি? গ্র্যাভিটেশনাল ওয়াটার মানে হচ্ছে সাপোজ মনে করো কোনো সয়েল আছে, আমরা জানি যে সয়েলের ভেতরে অনেক পোর্স আছে এবং সেই পোর্সগুলো অনেক সময় বড় বড় পোর্স আছে বা ছোট পোর্সও থাকতে পারে। তো সেই বড় বড় পোর্সের মধ্যে যখন আমাদের বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলগুলো ইজিলি ওই বড় বড় পোর্সের ভেতর দিয়ে গিয়ে গ্র্যাভিটির জন্য কি হয়, জলটা এই সয়েল থেকে বেরিয়ে যায়। তো যে জলটা আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এই সয়েলের মধ্যে ঢুকে আবার নিচের দিকেই বেরিয়ে যাচ্ছে, সে কিন্তু এই এরিয়াতে কোনো মতেই দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? না, যে জলটার একটা নিজস্ব ওয়েট আছে এবং সেই ওয়েটের জন্য গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানছে এবং সেই জন্য এই এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই এরিয়াতে যে জলটা বেরিয়ে চলে গেল সেই জলটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার। এবং এই জোনটাকেই আমরা বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার জোন। এরপরে যদি আমরা দেখি যে উপরের দিকে লাস্ট লেয়ার যেটা, সেটাকে আমরা বলছি সয়েল
ওয়াটার জোন আমাদের যে উপরে গাছপালা আছে বা ভেজিটেশনস বা আমরা যে কাল্টিভেশন করি তার যে রুট জোন, মানে রুটটা যতদূর পর্যন্ত বিস্তৃত হয় এই জায়গাটাকে আমরা বলছি রুট জোন ডেপথ বা সয়েল ওয়াটার জোন। এবং এখানে কিন্তু সয়েলের যে একটা জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতা যত ভালো হবে আমাদের যে ভেজিটেশন থাকে সেই ভেজিটেশন কিন্তু তত বেশি জল অ্যাভেলেবেল পাবে, রাইট? সো আমরা দেখলাম যে মোটামুটি এখানে তিনটে জোন আছে, যে সয়েল ওয়াটার জোন, গ্র্যাভিটেশনাল ওয়াটার জোন, ক্যাপিলারি ওয়াটার জোন, এবং এই তিনটেকে আমরা একটা নাম দিয়েছি যেটাকে আমরা বলছি জোন অফ এরিশন বা ভ্যাদোস জোন। তো অ্যাকচুয়ালি এটা কম্পিটিটিভ এক্সামে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে হোয়াট ইজ ভ্যাদোস জোন, এরকম কোশ্চেন আসে বা ইন্টারভিউ জিজ্ঞাসা করে। বা জোন অফ এরিশন বলতে কোন এরিয়াটাকে বোঝায়, এর মধ্যে কোন কোন লেয়ারগুলো থাকে, তাহলে তুমি বলবে যে এখানে আমার জোন অফ এরিশন বা ভ্যাদোস জোনের মধ্যে সয়েল ওয়াটার জোন, গ্র্যাভিটেশনাল ওয়াটার জোন এবং ক্যাপিলারি ওয়াটার জোন, এই তিনটে জিনিস তোমার থাকছে, রাইট? আর নিচের দিকে যেটা আছে জোন অফ স্যাচুরেশন, এই জোন অফ স্যাচুরেশনেই কিন্তু আমাদের ওয়াটার টেবিল, অ্যাকিওফার্স, অ্যাকিওটার্ড বা অ্যাকিওক্লুড, অ্যাকিওফিউজ, হোয়াট এভার ইট ইজ, সব কিছুই কিন্তু এখানেই এই এরিয়ার মধ্যেই আমার থাকছে। তো এটা হচ্ছে জোন অফ স্যাচুরেশন। সো আমরা একটা বেসিক ডিভিশন দেখলাম, যে সয়েল সারফেস বা সয়েলের যে গ্রাউন্ড, সয়েলের যে বিভিন্ন লেয়ার, সেই লেয়ারগুলোর ব্যাপারে আমরা জানলাম। ওকে, তো চলো আমরা দেখে নিই যে ভ্যাদোস জোন বা জোন অফ এরিশন কাকে বলে এবং তার যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ কীভাবে আমরা একটু দেখে নিই। রাইট, দ্য ভ্যাদোস জোনকে অ্যাকচুয়ালি কি না, এটা আনস্যাচুরেটেড জোন বা জোন অফ এরিশন। আনস্যাচুরেটেড মানে কি, স্যাচুরেটেড মানে আমরা জানি যে তার মধ্যে কোনো রকমের বাতাস থাকবে না, কিন্তু ভ্যাদোস জোন বা জোন অফ এরিশনের ক্ষেত্রে আমরা এটাকে প্রথমতই বলবো যে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড নয়, এর মধ্যে জলও আছে বাতাসও আছে। এবং রেফার্স টু কি, আর্থ। এটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় আমরা বলি না, এটা হচ্ছে আমার টপ সয়েল থেকে, এই টপ পোর্শন থেকে নিয়ে আমার ওয়াটার টেবিলের উপর পর্যন্ত এই এরিয়াটাকে আমরা কি বলছি না, জোন অফ এরিশন বা ভ্যাদোস জোন, রাইট? এরপর আমরা এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে যাই, যে ইট ইজ নট ফুললি স্যাচুরেটেড উইথ ওয়াটার, দে কন্টেন এয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়াটার। সো ভ্যাদোস জলের মধ্যে কি হয়, যে ভ্যাদোস জলের মধ্যে ওয়াটার কিন্তু খুব ইজিলি মুভমেন্ট করতে পারে, বা সলিউড যেগুলো হয় যেমন নিউট্রিয়েন্টস অ্যান্ড কন্টামিনেন্টস, এগুলো কি হয় যা ইজিলি কিন্তু এই লেয়ারের মধ্যে ফ্লো করতে পারে। আর এই যে ভ্যাদোস জোন বা জোন অফ এরিশন, এটা রিচার্জ কিভাবে হয় না, এটা ইনফিল্ট্রেশন, পার্কুলেশন এর থ্রু দিয়ে এটা তোমার ভিজে যায়। আবার যখন ইভাপোরেশন হয় তখন ইভাপোরেশনের থ্রু দিয়ে সেখান থেকে জলটা কিন্তু ধীরে ধীরে কমে যায়, তার যে সয়েলের যে পার্শিয়ালি স্যাচুরেটেড কন্ডিশন থেকে পার্শিয়ালি স্যাচুরেটেড কন্ডিশন থেকে ড্রাই কন্ডিশনের দিকে মুভ করে, রাইট? সো এটা গেল মোটামুটি একটা আমাদের ভ্যাদোস জোনের একটা ডেফিনেশন। নাও তো জোন অফ এরিশনকে আমরা দেখলাম তিনটে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সয়েল ওয়াটার জোন, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, আর একটা হচ্ছে ক্যাপিলারি জোন। সো বেসিক্যালি সয়েল ওয়াটার জোন যেটা, সেই সয়েল ওয়াটার জোনের ব্যাপারে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং ইন্টারমিডিয়েট জোন বা গ্র্যাভিটেশনাল ওয়াটার জোন এবং ক্যাপিলারি জোন এর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি লিখে দিয়েছি পয়েন্ট ওয়াইজ, তোমরা সেগুলো নোটবুকে খুব সুন্দরভাবে নোট ডাউন করে নাও, এবং এক্সামে যখন তোমাদের এগুলো ডিফাইন করতে বলবে বা 5 মার্কস বা 10 মার্কের কোনো কোশ্চেন আসবে, তখন এরকম সুন্দর করে ছবিটা এঁকে তোমরা এই পয়েন্টসগুলো লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। সো সয়েল ওয়াটার জোন এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, সয়েল ওয়াটার জোন প্রথমত আমরা বলবো যে টপ সয়েল, যে গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে আমাদের গ্র্যাভিটেশনাল ওয়াটার মানে রুট জোন ডেপথ যেটা, সেই রুট জোন ডেপথের যে থিকনেস সেটাকে আমরা বলছি যে সয়েল ওয়াটার জোন। আর ইট বিকাম স্যাচুরেটেড আফটার দ্য রেনফল অর দ্য ইরিগেশন। আমরা যখন দেখো ফিল্ডে যখন আমরা জল দিই ইরিগেশন ক্যানেলের থ্রু দিয়ে, বা যখন রেনফলের থ্রু দিয়ে যখন মাটিটা ভিজে যায়, তো তখন একমাত্র স্যাচুরেশন হয়, কিন্তু এই স্যাচুরেশনটা কিন্তু ম্যাক্সিমাম সময় থাকে না, এটা খুব টেম্পোরারি, কেননা খুব তাড়াতাড়ি জলটা নিচের দিকে মুভ করে। এবং আরেকটা জিনিস কি, যে মাটিটা ভেজা থাকে 2-3 দিনের মতো, তারপরে আবার কিন্তু ধীরে ধীরে জলটা কমতে থাকে, কেননা ইভাপোরেশনের জন্য বা ড্রাই হয়ে যায় সয়েলটা, এবং গাছ সেখান থেকে কিছুটা জল নিজের জন্য অ্যাক্টিভিটির জন্য টেনে নেয়। তো সেসবের জন্য আমরা বলবো যে সয়েল ওয়াটার যেটা, সেটা কিন্তু খুব টেম্পোরারি। সয়েল ওয়াটার কিন্তু যেটা আছে সেটা স্যাচুরেশন ইজ টেম্পোরারি অ্যাজ এক্সেস ওয়াটার ড্রেন্স ডিউ টু গ্র্যাভিটি, রাইট?
এরপরে আমরা যদি দেখি যে সেকেন্ড গ্র্যাভিটেশনাল ওয়াটার জোন। তো গ্র্যাভিটেশনাল ওয়াটার জোনটা কী জিনিস না, এখানে জলটা খুবই তাড়াতাড়ি নিচের দিকে মুভ করে, একটা লেয়ার থেকে অন্য লেয়ারে মুভ করে যায়। এবং যদি তোমার কোনো মাটির গ্র্যাভিটেশনাল ওয়াটার ভালো থাকে, মানে যদি মাটিটা খুব পোরাস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার লগিং প্রবলেমটা হয় না। আমাদের ক্ষেত্রে ইরিগেশনের একটা সবথেকে বড় প্রবলেম যে ওয়াটার লগিং, জল জমে থাকলে কিন্তু আমাদের গাছের রুটগুলো পচে যায়। তো সেক্ষেত্রে ওয়াটার লগিং প্রিভেনশনের জন্য কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়াটার, যেখানে তোমার সয়েলের পোর্স বেশি থাকে, সেখানে কিন্তু নিচের দিকে জলটা তাড়াতাড়ি মুভ করতে পারে। তো ক্যাপিলারি ওয়াটারের মতো কিন্তু এখানে জল অ্যাভেলেবেল থাকে না। ক্যাপিলারি ওয়াটারের ক্ষেত্রে কি হয়, জলটা কিন্তু উপরের দিকে উঠে গিয়ে এখানে স্টে করে এবং সেই জলটা কিন্তু কাজে লাগে। তো সেই জন্য আমরা বলবো যে ক্যাপিলারি ওয়াটারের মতো কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়াটার কিন্তু সেখানে রুট জোন ডেপথে থাকে না, রাইট? আর কি না, ইট পার্কুলেটস ফ্রম দ্য আনস্যাচুরেটেড টু দ্য স্যাচুরেটেড জোন। হ্যাঁ, এটা বলতেই পারি যে আমরা জানি যে প্রথম যে লেয়ারটা আছে ভ্যাদস জোন বা জোন অফ এরিশন, এটা কিন্তু একটা আনস্যাচুরেটেড বা পার্শিয়ালি স্যাচুরেটেড জোন। আর এই জোন থেকেই আমার জলটা স্যাচুরেশন জোনের দিকে যায়, গ্র্যাভিটেশনাল ওয়াটারটা, রাইট? এবং এটা কিন্তু গাছ কোনো মতেই এটাকে টেনে নিতে পারে না। তো গাছের ক্ষেত্রে এই গ্র্যাভিটেশনাল ওয়াটার কিন্তু ইউজফুল নয়। তো এটা একটা এমসিকিউ পিএসসিতে একবার এসেছিল। তো তোমরা একটু নোট করে রাখবে যে আমরা গ্র্যাভিটেশনাল ওয়াটার কিন্তু গাছের কোনো কাজে লাগে না। গাছের যেটা কাজে লাগে সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, রাইট? চলো, সো 3 নাম্বার আমরা দেখে নিই যে জোন অফ ভ্যাদস জোন বা জোন অফ এরিশনের আরেকটা ভাগ, যেটাকে আমরা বলছি ক্যাপিলারি ওয়াটার জোন। তো ক্যাপিলারি ওয়াটার জোন বেসিক্যালি কি না, এই জোনটাতে আমরা যদি ডেফিনেশনটাকে দেখে নিই যে ক্যাপিলারি ওয়াটার জোন is the soil layer located just above the ground ওয়াটার টেবিল। তো গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে থাকবে, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিল সংলগ্ন তার ধারে কাছে যে সয়েলটা থাকবে, সেই সয়েলের মধ্যে যে ছোট ছোট পোর্স আছে, সেই পোর্সের ভেতর দিয়ে জলটা উপরের দিকে উঠতে থাকে। তো এই কন্ডিশনটাকে, এই স্টেজটাকে আমরা বলি ক্যাপিলারি ওয়াটার। না, ওয়ার দ্য ওয়াটার রাইজেস ফ্রম দ্য স্যাচুরেটেড জোন টু আনস্যাচুরেটেড জোন। তার মানে কি, নিচে আমার ওয়াটার টেবিল যদি এখানে ওয়াটার টেবিলের এই পোর্শনটাকে আমরা বলি স্যাচুরেশন, কিন্তু উপরেরটা কি থাকে পার্শিয়ালি স্যাচুরেটেড, তো সেটা কি হয় আনস্যাচুরেটেডের দিকে, স্যাচুরেট থেকে আনস্যাচুরেটেড দিকে সেটা মুভ করে। নাও ফিলিং দ্য মাইক্রোপোর্স অফ দ্য সয়েল অ্যান্ড রিমেইন অ্যাভেলেবল দ্য ফর দ্য প্ল্যান্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই ওয়াটারটা অ্যাভেলেবল ফর প্ল্যান্টস, এটা কিন্তু মনে রাখবে। সো ক্যাপিলারি ওয়াটারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি ইন ডিটেলস যাচ্ছি না, তোমরা এই পয়েন্টসগুলো পড়েই বুঝতে পারবে। যে আমি এখানে জাস্ট 2-3টে পয়েন্টস একটা বলছি যে ক্যাপিলারি অ্যাকশন যেটা হয় সেটা ডিপেন্ড করে কিন্তু সয়েলের পার্টিকেল সাইজের উপরেও। যদি তোমার স্যান্ডি সয়েল এবং ক্লেই সয়েলের মধ্যে তুলনা করে দেখি, যে আমরা জানি যে স্যান্ডি সয়েলের থেকে ক্লেই সয়েলের কিন্তু পার্টিকেল সাইজ অনেক ছোট। তো সেক্ষেত্রে যখন ছোট পার্টিকেল, তার মানে কি তাদের মধ্যে সেই সব পার্টিকেলগুলো দিয়ে যে ইন্টারকানেক্টেড ভয়েডটা ক্রিয়েট হবে, সেই ভয়েডটা কিন্তু অনেকটা ছোট। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্লেই সয়েলের ক্ষেত্রে কিন্তু থিকার ক্যাপিলারি জোন পাওয়া যাবে। তার মানে কি, বেশি পরিমাণে উপরের দিকে জলটা যাবে, তার থিকনেসটা অনেকটা বেশি হবে। কিন্তু স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কিছুটা অংশ যাওয়ার পরে থেমে যায়, কেননা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে যে ভয়েডটা থাকে, সেই ভয়েডটা কিন্তু একটু বড়, এবং ভয়েডের সাইজ যত বড় হবে ক্যাপিলারি অ্যাকশন কিন্তু তত কম হবে, রাইট? সো এটা একটা ভালো পয়েন্ট, তাই আমাদের মনে রাখতে হবে যে ক্লেই সয়েল হলে কিন্তু ক্যাপিলারি লেয়ারের থিকনেসটা কিন্তু একটু বেশি হবে। সো নেক্সট আমাদের যে জোন অফ স্যাচুরেশন আছে, সেই জোন অফ স্যাচুরেশনের ব্যাপারে কিছুটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নিই। যেমন ধরো যে জোন অফ স্যাচুরেশন কাকে বলবো, তো এই জোন অফ স্যাচুরেশনের তুমি ডেফিনেশন হিসেবে বলতে পারো যে জোন অফ স্যাচুরেশন ইজ দ্য লেয়ার অফ সয়েল রক where all the pores fully filled with water। তার মানে কি, যত পোর্স সয়েলের মধ্যে ভয়েডস আছে, সেই সব ভয়েডসের মধ্যে বা পোর্সের মধ্যে জল ফিল আছে। তো এটাকে আমরা বলছি স্যাচুরেশন, এবং এটা ওয়াটার টেবিল হিসেবেও বলতে পারি বা গ্রাউন্ড ওয়াটার আমরা বলি যেটাকে, যেটা। সো এটার মেন সোর্স কি না, এটার মেন সোর্স হচ্ছে তোমার ওয়েলস অ্যান্ড স্প্রিংস, এগুলো কিন্তু আমরা মেন সোর্স বলতে পারি। অ্যাকিওফার্স যেটা আমরা বলছিলাম যে অ্যাকিওফার্স কিন্তু এই স্যাচুরেটেড জোনের মধ্যেই থাক।
সো জোন অফ স্যাচুরেশন যেটা এর ডেপথ এটা কিন্তু ভ্যারি করে তোমার রেনফলের উপরেও ডিপেন্ড করে, অনেক সময় জিওলজি এবং সিজনের উপরেও ডিপেন্ড করে। আর ইট ইজ রিচার্জড বাই ইনফিল্ট্রেশন, এটা আমাদের মনে রাখতে হবে যে কিসের জন্য, যে ডিপ ইনফিল্ট্রেশনের জন্য আমাদের এটা রিচার্জ হয়, রাইট। সো এই ছিল মোটামুটি জোন অফ স্যাচুরেশন। এবার জোন অফ স্যাচুরেশনের মধ্যে আমরা যদি দেখি যে এটাকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন ধরো অ্যাকিওফার্স, অ্যাকিওটার্ড, অ্যাকিওক্লোড, অ্যাকিওফিউজ। এগুলো কিন্তু অনেক সময় তোমাদের কনফিউশন হতে পারে, যে শুনতে একই মনে হয় কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা আলাদা। তো অনেক সময় এক্সামে এটা ডিফাইন করতে পারে, যে ডিফাইন অ্যাকিওফার্স বা অ্যাকিওটার্ড উইথ স্কেচ বলে কোনো সময়, আবার কোনো সময় সবগুলো দিয়ে দিল, বললো কিনা 3টে 4টে করে ক্যারেক্টারিস্টিক্স উইথ ডেফিনেশন বলতে বলে। তো তোমরা এক্সামে কিন্তু এটা আসবে, তোমরা কিন্তু এটা এর জন্য প্রিপারেশন। তো আমরা যদি দেখি এখানে যে অ্যাকিওফার্স কাকে বলছে, তো প্রথমত চলো অ্যাকিওফার্সটা দেখে নিই। তো সাপোজ এখানে উপরের দিকে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড সারফেস, আর এদিকে রাইট সাইডে একটা ধরো ওয়াটার বডিজ আছে, এটা হলো কোনো একটা ওয়াটার বডিজ। তো যখন আমাদের রেনফল হয়, রাইট, তো রেনফল হওয়ার ফলে কি হয়, জলটা এখানে যে এক্সেস রান অফ হয়, সেই জলটা ধীরে ধীরে আমার সয়েলের মধ্যে ইনফিল্ট্রেশন ঘটে, এবং ইনফিল্ট্রেশন ঘটার ফলে সেই জলটা একটা পারমেয়েবল লেয়ার বা লেয়ারের থ্রু দিয়ে এসে কোনো একটা পারমেয়েবল এরিয়ায় বা বেশি পরিমাণে কোনো ভয়েডস বা পোর্সওয়ালা কোনো এরিয়া, সেই এরিয়াতে জমা হয়, এবং প্রত্যেকটা ভয়েডে কিন্তু জলটা ফিল হয়। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই জলটা নিচের দিকে কেন চলে যাচ্ছে না, কেন যাচ্ছে, কারণটা হলো যে এই নিচে যে লেয়ারটা আছে এটাকে আমরা বলছি ইমপারমিয়েবল লেয়ার, কারণ এর মধ্যে কোনো পারমিয়াবিলিটি নেই, জলটা কিন্তু যেতে পারে না। তো আমার ডাইরেক্টলি জলটা এখান থেকে ইন হচ্ছে এবং গিয়ে এখানে স্টোর হচ্ছে, এবং ধীরে 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 জলটা কিন্তু উপরের দিকে উঠছে, যেটাকে আমরা বলছি ওয়াটার টেবল। আর এটা হচ্ছে আমার উপরের পারমিয়াবল সয়েল বা অন্য আদার্স কোনো সয়েল, রাইট। সো এই অবস্থাতে যে কন্ডিশনটাতে যে আছে এটাকে আমরা বলছি অ্যাকিওফার, কিন্তু এটা ওয়ান টাইপ অফ অ্যাকিওফার। আমরা এর পরে দেখব যে কত ধরনের অ্যাকিওফার্স আছে, একটা আছে কনফাইন্ড অ্যাকিওফার, একটা আনকনফাইন্ড অ্যাকিওফার, তো সেগুলোর দিকে আমরা জানবো। এরপরে আমরা যদি দেখি যে অ্যাকিওফার্স দু ধরনের হয়, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকিওফার, আর একটা হচ্ছে তোমার আনকনফাইন্ড অ্যাকিওফার। সো কনফাইন্ড অ্যাকিওফার, আনকনফাইন্ড অ্যাকিওফারটা কি জিনিস আমরা একবার দেখি চলো। সো কনফাইন্ড অ্যাকিওফার এই ডায়াগ্রামে তোমরা যদি দেখো, তো এখানে দুটো ইমপারমিয়েবল লেয়ারের মাঝে যে ওয়াটার অ্যাভেলেবেল আছে ওটাকে আমরা বলছি কনফাইন্ড অ্যাকিওফার। যেমন ধরো এটা একটা আমার ইমপারমিয়েবল লেয়ার বা কোনো রকি সারফেস, আর নিচে আবার আর একটা ইমপারমিয়েবল লেয়ার। তো দুটো ইমপারমিয়েবল লেয়ারের মাঝখানে যদি ওয়াটার অ্যাভেলেবেল থাকে, সেই জলটাকে আমরা বলছি কনফাইন্ড অ্যাকিওফার। আর উপরের দিকে দেখো আনকনফাইন্ড অ্যাকিওফার, তার মানে কি, এটার একটা এর উপরের দিকটাতে পারমিয়েবল লেয়ার থাকে, ওটা ইমপারমিয়েবল লেয়ার থাকে না, রাইট। তো এরপরে আমরা যদি দেখি যে আনকনফাইন্ড অ্যাকিওফারের মধ্যে যে নিচের দিকে শুধুমাত্র ইমপারমিয়েবল লেয়ার থাকবে, উপরের দিকে কোনো কিছু কিন্তু থাকে না, রাইট। সো এটার ক্ষেত্রে তোমার পারমিয়েবল লেয়ার আর নিচের দিকে তোমার ইমপারমিয়েবল লেয়ার, তো এটাকে আমরা বলছি আনকনফাইন্ড অ্যাকিওফার। সো আমরা দু ধরনের অ্যাকিওফার দেখলাম। এরপরে তুমি অ্যাকিওফার্সের যে ডিফিনেশন বা ওর যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করে যাবে, কেননা এগুলোতে বেশ 15 মার্কসের কোশ্চেনও আসে অনেক সময়। সো টিপিক্যালি অ্যাকিওফার্স বলতে তাকে বোঝায় যেখানে আমার কি হবে, মোর পারমিয়েবল, এটা কিন্তু খুব পারমিয়েবল এবং এর ভেতর দিয়ে প্রচুর পরিমাণে জল ট্রান্সফার হতে পারে, রাইট। এবং জল ধারণ ক্ষমতাও কিন্তু অনেক বেশি, যেহেতু ভয়েডস বা পোর্স অনেক বেশি থাকে, তো সেই জন্য এটা জল ধারণ ক্ষমতাও কিন্তু অনেক বেশি, অ্যান্ড ট্রান্সমিটিং সিগনিফিক্যান্ট কোয়ান্টিটিস অফ দ্য গ্রাউন্ড ওয়াটার, এবং সিগনিফিক্যান্ট একটা ভালো কোয়ান্টিটি ওয়াটার কিন্তু এখান থেকে পাওয়া যায়। এছাড়া এর আমরা বলতে পারি যে মাটির নিচে যে ক্র্যাকস বা যে ভয়েডস থাকে তার মধ্যে একটা রিজার্ভার, মানে কি অনেক পরিমাণে জল ধরে থাকতে পারে, সেজন্য আমরা ওয়াটারটাকে রিজার্ভ করে রাখি। আর এই জলটাকে আমরা কি করি, ড্রিঙ্কিং ওয়াটার, ইরিগেশন ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবং এই যে অ্যাকিওফার্সের যে রিচার্জটা কিভাবে হয়, রিচার্জটা যখন আমাদের বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জলটা কি করে ইনফিল্ট্রেশনের থ্রু দিয়ে সয়েলের ওই এরিয়াতে গিয়ে জমা হয়, রাইট। যেমন স্প্রিং, ওয়েলস, এগুলো থেকে কিন্তু যে জলটা আমরা অ্যাভেলেবেল হয়, সেই জলটা কিন্তু অ্যাকিওফার্স থেকেই আসে,
রাইট। সো প্রপার ম্যানেজমেন্ট বা কনজারভেশন অফ দ্য অ্যাকিউফার্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের অ্যাকিউফার্সগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং ম্যানেজমেন্টের দিকে ধ্যান দিতে হবে, কেননা কন্টামিনেশন হয়ে গেলে বা সেটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু একসময় আমাদের গ্রাউন্ড ওয়াটার ক্রাইসিসে ভুগতে হবে। রাইট, এটাকে এর জন্য এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি আনকনসলিডেটেড ডিপোজিটস অফ স্যান্ড অ্যান্ড গ্রাভেল। সো মোস্টলি স্যান্ড অ্যান্ড গ্রাভেল কেন বলছি, এখানে ক্লে কেন বলছি না, কেননা ক্লে বললে আমার ক্লের মধ্যে পারমিয়াবিলিটি অনেক কম, কিন্তু অ্যাকিউফার্স একটা খুব পারমিয়েবল। এর জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে আনকনসলিডেটেড ডিপোজিট অফ স্যান্ড অ্যান্ড গ্রাভেল। তো যেখানে এই স্যান্ড অ্যান্ড গ্রাভেলের ডিপোজিশন থাকবে সেই জায়গাতে কিন্তু তুমি প্রচুর পরিমাণে গ্রাউন্ড ওয়াটার পাবে। রাইট, এরপরে তুমি দেখো অ্যাকিউটার্ড। সো অ্যাকিউটার্ড এটা হচ্ছে ওর থেকে একটু লোয়ার, এর মধ্যে পারমিয়াবিলিটিটা একটু কম থাকে, কিন্তু এর জল থাকে কিন্তু পারমিয়াবিলিটি কম থাকার জন্য সেই জলটা ইজিলি কিন্তু আমরা বার করতে পারি না। এবং এটা একটা মিশ্রণ, মানে সয়েলের মিশ্রণ, যেমন ক্লেই সয়েল এবং স্যান্ড দুটোকে মিক্স করলে যেটা হয় সেরকম, বা সিল্ট এগুলোকে মিক্স করলে। তো এটা একটা কম্প্যাক্টেড এবং ইমপারমিয়াবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কোনো লেয়ার, যে লেয়ারটাতে তোমার জল খুব লো পারমিয়াবিলিটি থাকে। তো এই জন্য আমার এটা কিন্তু খুব একটা আমাদের জল দিতে পারবে না। এটা খুব স্লোয়ার রেটে গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করে এবং এর ভেতর দিয়ে খুব আস্তে আস্তে জল পাস করে। রাইট, তো এটা হলো আমার মোটামুটি একটা অ্যাকিউটার্ডের বৈশিষ্ট্য। তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা পয়েন্ট ভিডিও পজ করে হোক বা তোমরা ডাউনলোড করে হোক তোমরা সেটা করে নিও। রাইট, এরপরে চলে এসো তুমি অ্যাকিওক্লোড। অ্যাকিওক্লুড যেটা, অ্যাকিওক্লুডের আবার কি আছে না, এটা ভেরি লো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ভেরি লো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যে সয়েলের ভেতরে জলের যে মুভমেন্ট, যেটা পারমিয়াবিলিটি বা পার্কুলেশন বা ইনফিল্ট্রেশন সব কিছুই কিন্তু এখানে অনেকটা কম। তো এখানে কি হয় না, জলের যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এত কম হওয়ার জন্য এর মধ্যে অ্যাভেলেবেল ওয়াটার অনেক কম, এবং প্রায় এটা ধরা যেতে পারে যে ইমপারমিয়াবল মেটেরিয়াল দিয়ে তৈরি, যেমন সলিড রক, আনফ্র্যাকচার্ড ক্রিস্টালাইন রকস এগুলো দিয়ে তৈরি হয়, বা ডেন্স ক্লে। ক্লেই সয়েল কিন্তু খুবই ইমপারমিয়েবল, কেননা এর মধ্যে ভয়েডস অনেক বেশি থাকে, কিন্তু ভয়েডসের সাইজগুলো অনেক ছোট হওয়ার জন্য ক্লেই সয়েলের ভেতর দিয়ে কিন্তু জল খুব ইজিলি পারমিয়েবল হতে পারে না, জল মুভমেন্ট করতে পারে না। রাইট, সো এই এই ব্যারিয়ার থাকার জন্য, যে ইমপারমিয়াবিলিটি এবং অ্যাকিওক্লুডসের যে ব্যারিয়ার, সে ব্যারিয়ার থাকার জন্য এখানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বা অ্যাভেলেবিলিটি অফ দ্য ওয়াটার কিন্তু খুব কম। এক্সাম্পল হিসাবে তোমরা মনে রাখবে যে ক্লেই সয়েল, তো ক্লেই সয়েলের মধ্যে আমরা যেন লেয়ার যদি থাকে ক্লেই সয়েলে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাকিওক্লুড বলা যায়। নেক্সট হচ্ছে তোমার দেখো অ্যাকিওফিউজ। তো অ্যাকিওফিউজ হচ্ছে আরও একটা ধরনের লেয়ার, যে লেয়ারটা একদমই ওয়াটারপ্রুফ লেয়ার, যে যার ভেতর দিয়ে কোনো রকমই কমপ্লিটলি ইমপারমিয়েবল, কোনো রকমই জল মুভমেন্ট হয় না বা জল স্টোরও করতে পারে না। তো যার মধ্যে কোনো জল নেই বা জল মুভমেন্ট হয়ই না, তাহলে সেই লেয়ার থেকে আমরা কিভাবে জল আশা করতে পারি? তো সেই লেয়ার থেকে কোনো ধরনের আমরা জল এক্সপেক্ট করতে পারি না। তো এটা কি দিয়ে তৈরি? এটা বেসিক্যালি আমরা বলতে পারি যে সলিড রকস বা কম্প্যাক্টেড মেটেরিয়াল বা ডেন্স সয়েল যেটা, সেটা ক্রিস্টালাইন রকস হতে পারে। তো সেই সব রকের ক্ষেত্রে এরকম অ্যাকিওফিউজ তৈরি হয়, আর তার মধ্যে কোনো রকমের জল কিন্তু অ্যাভেলেবেল থাকে না। বা এক্সাম্পল হিসাবে তোমরা বলবে যে কম্প্যাক্টেড রড। সো এই ছিল মোটামুটি তোমাদের বেসিক কিছু ডেফিনেশন বা রিলেটেড টু গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির কিছু পয়েন্টস, যেগুলো জানা খুব জরুরি আমাদের এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করার জন্য। ডুপেটসের ইকুয়েশনস, ডার্সিস ল, এগুলো পড়াশোনা করার, তারপরে সেগুলো দিয়ে আমরা যে প্রবলেম সলভ করব, তো এগুলো জানা কিন্তু খুব জরুরি। তো সেই জন্য আমরা প্রথমেই এই ছোট ছোট ডেফিনেশনসগুলো জেনে নিলাম। So let's go to the part 3, and thank you very much for joining with Kandari Hassan sir.